আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের বরিশাল বোর্ড 2025 কোশ্চেন আলোচনা করব। তো 2025 সালে বরিশাল বোর্ডে আমাদের পঞ্চম অধ্যায় থেকে যে কোশ্চেনটা আসছে আমরা একটু উদ্দীপকটা দেখি। প্রথমত দেখো, একটা হচ্ছে কি ক আর একটা কি খ। দেখো, প্রধান বৃক্ষ আর একটা বৈশিষ্ট্য দিয়েছে। একটা ক। দেখো, ক এর মধ্যে কি 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 গাছপালা আছে? শাল আছে, গজারি আছে, করই আছে, বহেরা আছে, হিজল, নিম প্রভৃতি। এটা হচ্ছে কি প্রধান বৃক্ষ। আর বৈশিষ্ট্য হচ্ছে কি শীতকালে সম্পূর্ণরূপে পাতা ঝরে যায়। আচ্ছা, যে দেখো যে বৃক্ষের সম্পূর্ণরূপে পাতা ঝরে যায় সেটাকে বলতেছে আমরা কি পত্র ঝরা। দেখো কি পাতা ঝরা, পত্র পতনশীল কি পাতা ঝরা বৃক্ষের মধ্যে। আর সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল, গরান, গোলপাতা। দেখো এই অঞ্চলের পাতাগুলো হচ্ছে কি স্রোতজ বা গরান বনভূমির আধিক্য থাকায় স্যাঁতস্যাঁতে লোনা পানির গাছের অধিক্য। এটা হচ্ছে কি মূলত দেখবো যে এই সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল এগুলো হচ্ছে কি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে পাওয়া যায় বেশি। মানে কি সুন্দরবনে এই অঞ্চলে দেখা যায়। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে কি যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে। খ নম্বর হচ্ছে কি কৃষি সম্পদের উপর জলবায়ু প্রভাব ব্যাখ্যা করো। ছকের ক দ্বারা কোন ধরনের বনভূমিকে নির্দেশ করা হয়েছে। এবং ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, ঘ নম্বর বলতেছে যে ছকের খ দ্বারা নির্দেশিত বনভূমির সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করো। আচ্ছা, কি বলতেছে এই যে খ দ্বারা নির্দেশিত বনভূমি সংরক্ষণের গুরুত্ব কি করতে বলতেছে, বিশ্লেষণ করতে বলতেছে। এখন খতে আমাদের এই যে মানে আমাদের যে সুন্দরবন আছে এই সুন্দরবনের কি প্রয়োজনীয়তা, সংরক্ষণ মানে এই বনভূমি সংরক্ষণে কি কি গুরুত্ব আছে এটা ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা একটু দেখি ক নম্বর বলতেছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে। তো আমরা জানি সহজভাবে যে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। কি প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে কি বলা হয়, প্রাকৃতিক সম্পদ বলা হয়। যেটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। প্রকৃতি থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, মাটি, পানি, বায়ু, এগুলোকে আমরা বলতেছি কি যে প্রাকৃতিক সম্পদ। এরপরে বলতেছে যে কৃষি সম্পদের ওপর জলবায়ু প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, ক নম্বর বলতেছে দেখো যে কৃষি সম্পদের ওপর জলবায়ু প্রভাব অনেক বেশি। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কি বলতেছে দেখো, বর্ষাকালে দক্ষিণ এবং পশ্চিম মৌসুমী বায়ু। আচ্ছা, মৌসুমী বায়ু বুঝতে হবে যে মৌসুমী বায়ু বলতে কি বোঝায়। দেখো বলতেছে যে বিভিন্ন ঋতুতে কি বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে যে বায়ু আগমন ঘটে সেটা হচ্ছে মূলত মৌসুমী বায়ু। তো এই বর্ষাকালে বাংলাদেশ দক্ষিণ পশ্চিম দিক থেকে বাংলাদেশে কি এই মৌসুমী বায়ু আসে। আর এই মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর এতে কি হয় দেখো, এতে বিভিন্ন রকমের ফসল ও ফল প্রচুর পরিমাণে জন্মায়। আবার শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দেখো, তাহলে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে এক প্রকার মৌসুমী বায়ু আসে। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে বাংলাদেশে কি শীতকাল হয়, শীত পড়ে। দেখো তারপর বলতেছে বায়ুর প্রভাবে এদেশে স্বল্প পরিমাণে বৃষ্টিপাত হয়, ফলে ধান, গম, তামাক এবং নানা জাতের ডাল, তৈলবীজ এবং কি গোল আলু, পেঁয়াজ, রসুন, ধনিয়া ইত্যাদি রবি শস্য এবং নানান ধরনের শাকসবজি উৎপাদন করা যায়। মূলত কি মূলত হচ্ছে কি যে আমাদের মৌসুমী বায়ুর প্রভাবে। ঠিক আছে, এরপরে গ নম্বর বলতেছে যে উদ্দীপকের ছকের ক দ্বারা, আমরা যে ছক দেখলাম ওই ছকের ক দ্বারা ক্রান্তীয় পাতা ঝরা বা পত্র পতনশীল বনভূমিকে নির্দেশ করা হয়েছে। কি বলতেছে দেখো, ক্রান্তীয় পাতা ঝরা। তো ক্রান্তীয় পাতা ঝরা বনভূমি বলা হইতেছে যে বনভূমির পাতা সব গাছের সকল গাছগুলোর পাতা একত্রে ঝরে পড়ে যায় সেগুলোকে বলতেছে ক্রান্তীয় পাতা ঝরা। আর যেটা হচ্ছে কি পত্র পতনশীল, প্রান্তীয় পত্র পতনশীল বনভূমি বলা হয় যে বনভূমির পাতা দেখো গাছগুলোর পাতা একত্রে ঝরে পড়ে না, সবসময় কি সবুজ থাকে, সেই বনভূমিকেও বলা হয় ক্রান্তীয় পত্র পতনশীল বনভূমি। এখন বলতেছে বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এবং দিনাজপুর ও রংপুর জেলায় পাতাঝরা বনভূমির অঞ্চল। দেখো এই অঞ্চলে আমাদের হচ্ছে কি যে রংপুর এবং ময়মনসিংহ, টাঙ্গাইল অঞ্চলে দেখবো যে মধুপুর ও ভাওয়ালের বন অবস্থিত। এই অঞ্চলের বনগুলো দেখবা যে কি বছরের একটা নির্দিষ্ট সময়ে কি শীতের সময় দেখবা যে কি পাতাগুলো একত্রে সবগুলো কি ঝরে পড়ে। এই বনকে বলা হয় মূলত হচ্ছে কি পত্র ঝরা, পাতা ঝরা বনভূমি। এই বনভূমিতে বছরে শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণরূপে ঝরে যায়। এই অঞ্চলে শাল ও গজারি গাছ অন্যান্য গাছ যেমন কি করই, বহেরা, হিজল, শিরীষ ইত্যাদি গাছ জন্মায়। এ বনভূমিতে প্রধানত শাল গাছ প্রধান বৃক্ষ বলে একে শালবনও বলা হয়। কি বলতেছে এই অঞ্চলে শাল ও গজারি গাছ এবং অন্যান্য গাছ যেমন কি করই, বহেরা, হিজল, শিরীষ ইত্যাদি গাছ জন্মায়। এ বনভূমি প্রধানত হচ্ছে কি শাল গাছ। দেখো প্রধানত শাল গাছ প্রধান বৃক্ষ। এই বনভূমির প্রধান বৃক্ষ হচ্ছে শাল গাছ, তার জন্য এই বনভূমিকে বলা হয় শালবন আখ্যায়িত করা হয়। এছাড়াও এটি মধুপুর ও ভাওয়ালের বনভূমি বা বরেন্দ্র অঞ্চলের বনভূমি হিসেবে পরিচিত। দেখো বরেন্দ্র অঞ্চল মধুপুর ও ভাওয়ালের অবস্থিত মূলত
কি ময়মনসিংহের কিছু অংশ, টাঙ্গাইলের কিছু অংশ এবং কি গাজীপুরের কিছু অংশ নিয়ে যে বনটা অবস্থিত সেটা হচ্ছে মধুপুরা ভাওয়ালির গড় বনভূমি বা বরেন্দ্র অঞ্চল। দেখো বরেন্দ্র অঞ্চল বলতে কি রাজশাহীর অঞ্চলকে বুঝাইতেছে। এই অঞ্চলের বনভূমিগুলো হচ্ছে কি পাতাঝরা বনভূমি। উদ্দীপকের ছকের ক এর বৃক্ষগুলো হলো কি শাল, গজারি, করই প্রভৃতি, যাদের কি বৈশিষ্ট্য শীতকালে সম্পূর্ণরূপে পাতা ঝরে যাওয়া, যা পাতাঝরা বনভূমির বৈশিষ্ট্য। তাহলে উপরিউক্ত দেখো বলতেছে যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে ছকের কি আলোচনা থেকে বলা যায় যে ছকের ক দ্বারা পাতাঝরা বনভূমিকে নির্দেশ করেছে। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, ঘ নম্বর এটা একটু পড়ি। ঘ নম্বর হচ্ছে যে ছকের খ অংশে সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল, গরান, গোলপাতা ও ইত্যাদি গাছের নাম উল্লেখ রয়েছে এবং বৈশিষ্ট্য বলা হয়েছে যে জোয়ার ভাটার প্রভাব ও লোনা পানিতে জন্মে। দেখো যে বৃক্ষগুলা দেখলাম এই সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল, এগুলো বললাম যে কি লোনা পানিতে জন্মে। আর বাংলাদেশে কি লোনা পানি হচ্ছে কি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে অবস্থিত। দেখো যে আমাদের কি দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমাদের হচ্ছে সুন্দরবন অবস্থিত বা ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ অঞ্চলে স্যাঁতসেঁতে জায়গাতে দেখবা যে কি এই বনভূমিগুলো জন্মায় লোনা পানিতে। এসব বৈশিষ্ট্য অনুযায়ী ছক খ তারা ম্যানগ্রোভ, দেখো এই ম্যানগ্রোভ বনভূমি বা সুন্দরবন নির্দেশ করা হয়েছে। বলতেছে এই বনভূমি সংরক্ষণের গুরুত্ব অত্যন্ত বেশি। ম্যানগ্রোভ বনভূমি উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সামুদ্রিক ঢেউয়ের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এটি উপকূলীয় ভূমিক্ষয় রোধ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই বনভূমি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই বনভূমি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো যে বাংলাদেশের আমাদের কি যে এই সুন্দরবনের পাশে পরে দেখবা যে কি যে বঙ্গোপসাগর অবস্থিত। এই বঙ্গোপসাগরে অনেক ধরনের কি জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড় যখন বাংলাদেশের দিকে ধেয়ে আসে তখন এই যে এই সুন্দরবন কি করে এই যে তার গতিটা কমায় দেয়, তার জন্য কি বাংলাদেশের উপর কি ক্ষয়ক্ষতি কম হয়। তাহলে কি এই দিক থেকে এই কি এই সুন্দরবনের গুরুত্ব অনেক বেশি। এরপরে বলতেছে এছাড়াও কি কি আছে, এছাড়াও এই বনভূমি বিভিন্ন প্রজাতির মাছ, পাখি এবং বন্যপ্রাণীর আবাসস্থল, দেখো বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে। সুন্দরবনে দেশের মৎস্য সম্পদ ও পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে হলে এই বনভূমি সংরক্ষণ করতে হবে। তাহলে কি দেখো যে সুন্দরবনে কি বিভিন্ন প্রজাতির দেখবা যে কি মৎস্য সম্পদ রয়েছে। এই মৎস্য সম্পদ ও পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে হলে কি করতে হবে, এই বনভূমি সংরক্ষণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ম্যানগ্রোভ বনভূমি প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। কি বলতেছে দেখো যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায়। এখন দেখো জলবায়ু পরিবর্তন মানে কি যে মনে করো যে শীতকাল থেকে কি বর্ষাকাল অথবা গ্রীষ্মকাল আসলো, এই গ্রীষ্মকালে দেখবো যে কি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এই প্রাকৃতিক দুর্যোগগুলো অনেক সময় কি আমাদের হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়। এই বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হলে আমাদের কি এই প্রাচীর হিসেবে কাজ করে এই ম্যানগ্রোভ বন। তার জন্য কি এই ম্যানগ্রোভ বনভূমিকে আমাদের কি টিকে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে। তাই ছকের খ দ্বারা নির্দেশিত বনভূমি সংরক্ষণ করা জাতীয় ও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত কি জরুরি। তো এর মাধ্যমে দেখো আমরা এই সৃজনশীল প্রশ্নটা অত্যন্ত সুন্দরভাবে কি কমপ্লিট করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।